কামাল সাহেব, আমার আরেকটা প্রশ্ন আপনাকে। আমি জানি যে আপনি যেখানে রয়েছেন বা যেখান থেকে হয়তো কথা বলছেন সেটা খুব সেন্সিটিভ কোনো জায়গা হতে পারে। আমি জানি না যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন না, বারবার হয়তো বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হচ্ছে, কিন্তু আশা করব আপনি যে দেশেই থাকুন, যেখানেই থাকুন, আপনি সুস্থ থাকবেন। আমার খারাপ লাগে, কারণ আপনারা একটা সময় ভারতে বহুবার এসছেন, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশিদের সাথে ভারতীয়দের ছিল। আমি জানি না এখন কি অবস্থা, সেই সম্পর্কটা কোথায় গিয়ে কি দাঁড়াবে। কিন্তু আমাকে একটা কথা বলুন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি জিজ্ঞেস করছি, সাংবাদিক হিসেবে নয়, বাংলার জন্য কি মারাত্মক বিপদ আসতে চলেছে? পশ্চিমবঙ্গের জন্য কি মারাত্মক বিপদ আসতে পারে? এই জঙ্গিদের দাপাদাপি যদি পশ্চিমবঙ্গের ঠিক ওপারে, শিলিগুড়ির ওপারে রংপুর, মুর্শিদাবাদ মালদার ওপারটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরের ওপারটা রংপুর, পেট্রাপোলের ওপারটা বেনাপোল, মানে আমার বক্তব্য হচ্ছে এই জঙ্গিদের দাপাদাপি যদি বাংলাদেশের এই বর্ডারিং জায়গাগুলোতে বাড়ে, তাহলে সেটা বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য এবং নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? এটা অ্যালার্মিং কেন? বাংলাদেশের জঙ্গিদের উত্থান আবার শুরু হতে পারে। যেভাবে বাংলাদেশকে একটা জঙ্গির দেশে পরিণত করার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, সেইটা আবার হতে পারে। সেখানে আবারও সেই রক্তক্ষরণ হতে পারে। এবং এটা আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ। ইন্ডিয়ার মানে আমাদের জঙ্গিরা মাঝে মাঝে দেখি ইন্ডিয়াতেও এসে প্রবেশ করে, এবং ইন্ডিয়া থেকে যে আমাদের এখানে প্রবেশ করতো, সেইটা আমাদের দুই দেশের মধ্যে পুলিশের একটা সমঝোতা হতে আমরা কিন্তু সেইগুলি বন্ধ করে দিয়েছিলাম। আমাদের এখানে যত বিচ্ছিন্নতাবাদীরা যে আমাদের দেশে যারা আশ্রয় নিয়েছিল, আমাদের দেশে মানে আমাদের আওয়ামী লীগের আগে যারা এই দেশের থেকে আপনাদের দেশকে মানে অস্থির করে রাখতো, বিচ্ছিন্নতার একটা প্রয়াস নিয়েছিল, সেগুলো আমরা গুড়িয়ে দিয়েছিলাম। সেগুলি সব কিছু মিলেই আমরা যখন শেষ করে দিয়েছিলাম, আমরা মানে ইন্ডিয়াকে আমরা ভারতকে মনে করতাম যে আমাদের মানে বিশ্বস্ত বন্ধু। আমাদের সবসময় মানে আমাদের স্বাধীনতার শুরুর থেকে এই পর্যন্ত আমরা ইন্ডিয়ার সমস্ত ধরনের সহযোগিতা আমরা যখন প্রয়োজন তখনই পেয়েছি। কাজেই এই জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ইউনূস নিশ্চয়ই ভারতের উপরে মানে তাদেরও একটা মানে লাল চক্ষু তাদের রয়েছে। সেই জন্যই সে ওই কথাটিই বলছিল, তিনি 7 সিস্টারকে ডিস্টার্ব করবে, এই চিকেন নেকে দিয়ে যাতায়াত বন্ধ করে দিবে, এগুলি সবই তো আপনারা জানেন। সেই জন্যই আমি মনে করি এটা শুধু বাংলাদেশের জন্য থ্রেট নয়, এটা ভারতের জন্য। আচ্ছা সাহেব, আমার ঠিক একদম ঠিক বলেছেন, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আপনাকে। আমি জানি আপনার অনেকটা সময় আমি নিয়ে ফেলছি। সচরাচর এভাবে মানে অ্যাপ্রিসিয়েট করব যেভাবে আপনারা 18 ঘন্টার মধ্যে প্রায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন, আপনারা ফুৎকারে এই চ্যালেঞ্জটা যেভাবে দিচ্ছেন, এই খুনি, এই ইউএস ডিপ স্টেটের দালাল বাংলাদেশকে যারা বিক্রি করে দিচ্ছে সেই সরকারকে, এটা আনপ্রেসিডেন্টেড। গোটা পৃথিবীর আওয়ামী লীগের মানুষজন হয়তো আপনাদেরকে আশীর্বাদ করছে, কিন্তু আমাদের দেশেও এই সমস্যাটা আছে আসাদুজ্জামান সাহেব। মানে আমাদের দেশে না অনেকে এই কনফিডেন্সটা পায় না যে এভাবে ঘুরে দাঁড়ানোর, এবং আমাদের দেশে না খুব রিল্যাক্স থাকে এই রোহিঙ্গাদের বিপদ নিয়ে। আমাদের দেশে এই মুহূর্তে রোহিঙ্গাদের নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু মানে ভয়ঙ্করভাবে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ঠিক করছে, কিলবিল করছে রোহিঙ্গারা। পশ্চিমবঙ্গ হোক বা ভারতের বিভিন্ন জায়গায় একদম কিলবিল করছে রোহিঙ্গা। আমি জানি যে বাংলাদেশের সেই স্বরাষ্ট্রমন্ত্রী, এবং অনেকে দর্শকরা হয়তো জানেন, একটা কনটেক্সট দেওয়ার জন্য বলবো, আসাদুজ্জামান সাহেব বা শেখ হাসিনা, তাদের আমলেই কিন্তু এই রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছিল। কিন্তু শেখ হাসিনাও খুব বিরক্ত ছিল রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে। আমি যেহেতু শেখ হাসিনার হোম মিনিস্টার বা বাংলাদেশের এক্সাইলড হোম মিনিস্টার আসাদুজ্জামান খানকে পেয়েছি, আমার একদম নির্দিষ্টভাবে প্রশ্ন, রোহিঙ্গারা সত্যি কি ভয়ানক হয়ে যায় জাতীয় নিরাপত্তার জন্য? বাংলাদেশের জন্য কি মাথা ব্যথার কারণ হয়ে গেছিল রোহিঙ্গারা? এবং 2, রোহিঙ্গা কি জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকে? আমি এটা বলছি সম্ভাবনা আছে।
এখন যে ওরা জড়িত হয়েছে এটা আমি বলছি না, ওরা নিজেরাই যুদ্ধ করছে, ওরা রোহিঙ্গারা তাদের সংগঠন, নিজস্ব সংগঠন নিজেরাই যুদ্ধ করছে। আপনারা সেটা তো জানেন, ওই যে আমাদের ওদের যে জন্মভূমি রাখাইন স্টেটে, সেখানে প্রতিনিয়তই যুদ্ধ চলছে। রোহিঙ্গারাও সেখানে মাঝে মাঝে যায়। আমাদের এখানকার সীমানাটা অনেকটা ওপেন, সেই জন্যই তারা ওখানে যেয়ে আবার ঘুরে আসতে পারে। তারা ওই যে আমাদের দেশে ইয়াবা ঢোকানের যে ব্যবসা, এটাই তারা মূলত এখন তারাই করছে, তাদের সহায়তাই হচ্ছে। এই সবগুলি নিয়েই রোহিঙ্গাদের নিয়ে আমরা আগেও একটু চিন্তিত ছিলাম, এখনও মনে করি তাদের কাছে যদি প্রপার অ্যাটেনশন না দেওয়া হয়, তাদেরকে যদি ভালোভাবে না রাখা হয়, তাহলে নিশ্চয়ই তারাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বেশ, আমি দুঃখিত এতটা সময় আপনার নেওয়ার জন্য। আপনি যেখানেই থাকুন, যে দেশেই থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, লড়াইতে থাকুন এবং অবশ্যই ফিরে আসুন খুব তাড়াতাড়ি। বাংলাদেশে গেলে শেখ হাসিনা এবং আপনার সাথে একদম মুখোমুখি, এরমভাবে অনলাইনে নয়, একদম মুখোমুখি আপনার সাথে ইন্টারভিউ করব বলে এই আশা রাখি এবং বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক এই আশাও রাখি। অনেক অনেক ধন্যবাদ আসাদুজ্জামান খান কামাল। 5ই আগস্টের পর প্রথমবার ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, প্রথমবার ক্যামেরার সামনে আসলেন এবং 18 ঘন্টার মধ্যে, ফাঁসি ঘোষণার 18 ঘন্টার মধ্যে কামাল সাহেব আসলেন। হয়তো এরপরে শেখ হাসিনাও ক্যামেরার সামনে আসবেন, শেখ হাসিনাও এরকমভাবে ইন্টারভিউ দেবেন। আমি অপেক্ষা করে আছি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি অপেক্ষা করে আছি কখন এই যুদ্ধটা শেখ হাসিনাও ঘোষণা করেন, একটা অত্যন্ত অটোক্রেটিক, অত্যন্ত স্বৈরাচারী অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, যাদের কোনো মৌলিক স্ট্যান্ড পয়েন্ট নেই। তারা পুরোটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হয়ে কাজ করছে। চট্টগ্রামকে তারা বিক্রি করে দিয়েছে। যারা যারা এই সাক্ষাৎকারটি দেখলেন, আরও একাধিকবার এই সাক্ষাৎকারটি আমরা পুনঃসম্প্রচার করব। এটা বাংলা টেলিভিশন বা ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনেও এক্সক্লুসিভ। আমার কাছে খবর আছে অন্তত 5টি ভাষায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এটার ডাবিং এবং সাবটাইটলিং করে এটা পুনঃসম্প্রচার করছে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন নিউজ মিডিয়া। মোহাম্মদ ইউনূস এই ইন্টারভিউটা আটকানোর অনেক চেষ্টা করেছে। মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বাংলাদেশ সরকার এই ইন্টারভিউটা আটকানোর জন্য অনেকবার অনেক কলকাঠি নেড়েছে, কিন্তু আটকাতে পারলো কই? মোহাম্মদ ইউনূস এবারও ব্যর্থ হলো। আমি বারবার যে কথাটা বলছি আবারও বলছি, চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনূসকে আমার। মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী যা যা ইনস্ট্রাকশন দেবেন তার 5 মিনিটের মধ্যে আমি সেই ইনস্ট্রাকশনগুলো জেনে সেগুলো আমাদের দেশ, আমাদের রাষ্ট্রের হয়ে আমরা সবাই 140 কোটি মানুষ সেটাগুলো ডিফিউজ করব। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আমরা আওয়ামী লীগের একের পর এক কণ্ঠস্বরকে গোটা পৃথিবীর সামনে এনেছি। আপনারা ফাঁসির সাজা শুনিয়ে ভেবেছেন যে আওয়ামী লীগ বা বাংলাদেশের মুক্তকামী মানুষের মুখ বন্ধ করবেন। 18 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে শেখ হাসিনা তার সবচেয়ে বড় ডেপুটিকে এই মুহূর্তে পাঠিয়েছে ওয়ার্ল্ড টেলিভিশনে, পৃথিবীর সবচেয়ে বড় বাংলা চ্যানেলে ময়ূখ রঞ্জন ঘোষের মুখোমুখি ইন্টারভিউয়ের জন্য। এরপর হয়তো শেখ হাসিনার ইন্টারভিউ হবে, কবে সেটা সময় বলবে, কিন্তু খুব শিগগিরই হবে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।